সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির বিশেষ আয়োজন আমা কফির আমন্ত্রণে। আমাদের সাথে এই পর্বে আছেন কবি কথা সাহিত্যিক সাদাত হোসাইন। সাদাত ভাই কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? সাদাত ভাই আমি খুব ভালো নাই, কারণ টেনশনে পড়ে গেছি যে এই যে এবারের মেলা নিয়ে তো অনেক ধরনের শঙ্কা আছে। তোমার কি কি বই আগে সেটা বলো। আমি অলরেডি দেখলাম যে পাঠকরা নানা রকমের ক্যাম্পেইন চলতেছে সোশ্যাল মিডিয়ায়। আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি দর্শকদের উদ্দেশ্যে, কারণ হচ্ছে শিমুল সালাউদ্দিন এরকম একটা প্রোগ্রাম উপস্থাপনা করছে এবং আমি তাকে শুরু থেকেই তুই করে বলা শুরু করেছি। কোনোভাবে এটা আমার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না, কারণ আমরা জাহাঙ্গীরনগরে পড়েছি, একই হলে থেকেছি এবং ঘটনাচক্রে শিমুল আমার চেয়ে বয়সে বড় হলেও ক্লাসে ছোট। মিথ্যা কথা ভাই, ঝামেলা করো না তো। সাদাত ভাই আমরা আলাপে আসি। এবারের বই মেলায় তোমার যে বই সেটা নিয়ে একটু জানতে চাই। এবারের বইমেলায় আমার বই আসছে মূলত তিনটা মানে দুটো অলরেডি প্রকাশিত, কিন্তু আমরা বইমেলা উপলক্ষেই সেগুলো একটু আগে প্রকাশ করা হয়। বইমেলায় সরাসরি যেটি আসছে সেটির নাম হচ্ছে তুমি সন্ধ্যা অলকানন্দা। এটি প্রকাশ করছে অন্যধারা। এই উপন্যাসটি বইমেলায় প্রথম প্রকাশিত হচ্ছে। এছাড়া শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড, যেটির প্রথম খণ্ড প্রকাশ হয়েছিল 2023-এ, সেটি দ্বিতীয় খণ্ড প্রায় 2 বছর পরে এবার প্রকাশিত হয়েছে। এটা সেটি প্রকাশ করছে অন্য প্রকাশ। এছাড়া প্রথমবারের মতো আমি একটা ভ্রমণ উপাখ্যান লিখেছি, যেটির নাম হচ্ছে যেতে যেতে তোমাকে কুড়াই। আমার সাম্প্রতিক সময় ইউরোপ ভ্রমণ করে সেটার সাপেক্ষে সেটিও প্রকাশ হচ্ছে। তোমাকে কুড়াই থেকেই বলি, ওইখানে একজন তুমি যার বাসায় গেছিলে সে দরজা বন্ধ করে দিয়েছে শঙ্খচূড়ের দ্বিতীয় খণ্ডের জন্য। ওই ঘটনাটাকে আমাদের সাথে কি বলবা? আচ্ছা, সেটি হচ্ছে যারা শঙ্খচূড়ের প্রথম খণ্ড পড়েছিলেন 2023 সালে, তাই সেই পাঠকরা এটার সাথে অনেক কানেক্ট করতে পারবেন। কারণ হয় না যে একটা উপন্যাস যেটা রুদ্ধশ্বাস একটা জায়গায় এসে শেষ করে দেয়া, শঙ্খচূড় ছিল অনেকটা এরকম। তো যেটা হয়েছে যে পাঠকদের অসংখ্য মেসেজ, ফোন নম্বর, ফোন কমেন্টস পেতে পেতে আমি অভ্যস্ত। আমি গিয়েছি বেলজিয়ামে, ব্রাসেলসে। তো যেই বাসায় আমি থাকবো, উঠবো, তো লাগেজ টাগেজ নিয়ে এয়ারপোর্ট থেকে যখন আমি দরজা দিয়ে ঢুকবো, তখন থেকে আপু যে বাসায়, উনি হচ্ছে দরজার মাঝখানে দাঁড়িয়ে আছে, আমাকে ঢুকতে দিচ্ছে না। আমি বললাম কি ব্যাপার? বলে না, তুমি বাসায় ঢুকতে পারবে না। আমি হোয়াট, আমি এতটা দূর জার্নি করে এসেছি, আমি বাসায় ঢুকতে পারবো না? বলে তুমি কি শঙ্খচূড়ের সেকেন্ড পার্ট লিখছো? আমি বললাম যে না। বলো এটার জন্য আমি 2 বছর ধরে রাতে ঘুমাইতে পারতেছি না, এটা সেকেন্ড পার্টের অপেক্ষায়। সো যতক্ষণ না পর্যন্ত সেকেন্ড পার্ট লিখবো ততক্ষণ তুমি আমার বাসায় ঢুকতে পারবে না। দারুণ ব্যাপার। তুমি সন্ধ্যা অলকানন্দা, এই যে দারুণ ছন্দ নামের মধ্যে, এটা তো অনেক বেশি কবিতার বইয়ের নাম মনে হচ্ছে। এই উপন্যাসের প্লট নিয়ে যদি একটু বলো। আমার ধারণা, আমি উপন্যাসের নামকরণের ক্ষেত্রে এক ধরনের প্রণোদনা অনুভব করি যে আমি এখানে একটা পোয়েটিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চাই। তো আমার বেশিরভাগ উপন্যাসের নামগুলো আমার কোনো না কোনো কবিতার লাইন থেকেই নেওয়া, বেশিরভাগ। যেমন স্মৃতিগন্ধা, প্রিয়তম অসুখ সে, সে বসুক পাশে, তোমার নামে সন্ধ্যা নামে, তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে। এবারে তুমি সন্ধ্যা অলকানন্দা, এটার কারণটা কি? কারণটা একটু বলি। আমি এই উপন্যাসটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি একটা এক্সপেরিমেন্টাল কাজ করার চেষ্টা করেছি। এটি একটি ছেলের গল্প। আমার কখনো কখনো মনে হয়েছে এই ছেলেটা আমি। কারণ হয়েছে, আমার মনে হয়েছে যে আমি আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক কিংবা পেশাগত জীবনে প্রচণ্ড তৃপ্ত একজন মানুষ। এই উপন্যাসটা লিখতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে আমি একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করার চেষ্টা করেছি, যেই বিশ্লেষণটা আমার ধারণা প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কানেক্ট করতে পারবে। যে তারা সারাক্ষণ, এই যে ধর তুই শিমুল, সারাক্ষণ এত আনন্দ ঝলমলে একটা মানুষ, কিন্তু আই ডু বিলিভ যে রাতের বেলা, খুব গভীর রাতে, তোর হাতে মাঝরাতে ঘুম ভেঙে তোর কাছে মনে হয় যে ইউ আর অ্যালোন ইন দিস ওয়ার্ল্ড। এই যেই মানুষটা অসংখ্য মানুষের ভিড়ে আলো ঝলমলে আনন্দে উচ্ছ্বসিত একটা মানুষ, সেই মানুষটা যখন একা হয়ে যায় কিংবা সে জনতার মাঝেই নির্জন হয়ে যায়, এই নির্জনতার গল্পটা আসলে কেউ কখনো তাকে স্পর্শ করে না, কেউ তখন তাকে খোঁজার প্রণোদনাই ফিল করে না। আমার কাছে মনে হয়েছে একটা কুয়া থেকে একটু একটু করে পানি যেমন করে, বা একটা কাপড় যখন আমরা নিংড়ে যখন রোদে শুকাতে দিই, আমি প্রত্যেকটা মানুষের মনের ওই গহীন কোণে লুকিয়ে থাকা একাকিত্বটাকে কাপড় নিংড়ে যেমন পানির সর্বশেষ ফোঁটাটা বের করে আনে, সেরকম করে বের করে আনার চেষ্টা করেছি। এবং আমি সেখানে বলেছি যে মানুষের আসলে দিন শেষে থাকে কি? থাকে দুটো জিনিস, একটা হচ্ছে অন্ধকার, আর একটা হচ্ছে জল। অন্ধকার মানে কি? অন্ধকারের মধ্যে লুকিয়ে সে তার গোপন কান্নাটা কাঁদে, তার মানে অন্ধকারটা কি? সন্ধ্যা। আর অলকানন্দা কি? জল, নদী। তো আমি বলছি তুমি সন্ধ্যা অলকানন্দা, মানে হচ্ছে তুমি হচ্ছে আমার সেই গোপন গহীন দুঃখের কান্না, যেটি আমি তোমার অন্ধকারে গিয়ে লুকিয়ে সে জলটা ফেলতে পারি। দারুণ সাদাত ভাই, যে সুন্দর করে বললা, পাঠক বই না পড়ে যাবে কই? সাদাত ভাই নিজেকে কবি বলতে দ্বিধাবোধ করেন কেন সাদাত ভাই? আমার কাছে মনে হয় আমি কবিতা নিয়ে অত বেশি সিরিয়াস না। আমার কাছে মনে হয়েছে কি যে আমি নিজেকে গল্পকার বলতে অনেক বেশি পছন্দ করি। কেন সেটা ব্যাখ্যা করি। আমার কাছে মনে হয় যে আমি গল্প বলতে চেয়েছি। এখন এই যে মানুষ আসলে অনেক ধরনের বিভাজন করে,
এই বিভাজন নিয়ে আমার এক ধরনের আমার নিজের ভেতর আমার কাছে মনে হয়েছে আমি যখন সিনেমা বানিয়েছি আমি সিনেমার মধ্যে দিয়ে কি করেছি গল্প বলেছি। আমি যখন উপন্যাস লিখছি উপন্যাসের মধ্যে দিয়ে আমি গল্প লিখছি। আমি যখন গান লিখছি গানের মধ্যে আমি গল্পই বলছি। আমি যখন কবিতা লিখছি কবিতার মধ্যে আমি গল্পই লিখছি। সো আমার কাছে মনে হচ্ছে আমি দিন শেষে একজন গল্পকার, কারণ সৃষ্টিশীল সকল মাধ্যমিক কোনো না কোনোভাবে গল্প বলে। সো আমার কাছে মনে হচ্ছে যে আমি রেদার স্টোরি টেলার। তবে রাইটার্স ব্লক কি হয়, হইলে সেটা কিভাবে কাটাও? হ্যাঁ, রাইটার্স ব্লক হয় এবং এখানে আমার কিছু নিজস্ব থিওরি আছে। আমি চাপে খুব ভালো লিখি। চাপে মানে কি, অনেকে বলে না যে ডেডলাইন্স ধরে কিভাবে লেখকরা লেখেন, কিন্তু আমার ডেডলাইন্স থাকলে আমি ভালো লিখতে পারি। এবার রাইটার্স ব্লকটা কিভাবে কাটাই, আমার তো লিখতে লিখতে আমার হঠাৎ করে মনে হলো যে আমি আর লেখার মধ্যে ঢুকতে পারছি না। আমি তখন লিখতে চেষ্টাও করি না, আমি তখন ঘুমায় পড়ার চেষ্টা করি। যখন আমি ঘুমায় পড়ার চেষ্টা করি তখন খানিকক্ষণ পর দেখি যে আমার মাথার ভেতরে বা আমার একটা ডিফারেন্ট অস্তিত্ব আমাকে সারাক্ষণ পোক করতে থাকে যে তুমি ঘুমাচ্ছ, তোমার তো লিখতে হবে, তোমার চরিত্রটা তোমার জন্য অপেক্ষা করতেছে। ওই চরিত্রটা আমার ঘুমের মধ্যে এসে, ওই গল্পগুলো ঘুমের মধ্যে এসে হচ্ছে আমাকে মানে প্রচন্ড রকম ভাবে প্রভোগ করতে থাকে এবং আমি তখন উঠে আবার লিখতে বসি। আর সাদ ভাই, কোনো একটা উপন্যাস তুমি লিখবা যখন ঠিক করো, এই প্রক্রিয়াটা কি আসলে? কখন তুমি নিজেকে কনভিন্স করো যে ওকে আমি এখন তুমি সন্ধ্যা হলো কেন আমরা লিখবো? আমার যেটা হয়, আমি একটা উপন্যাস লিখতে লিখতে উপন্যাসের ধরো কোনো একটা ঘটনা থেকে আরেকটা প্লট আমার মাথায় চলে আসে, কিন্তু অদ্ভুত কারণে এবার কোনো প্লট আমার মাথায় আসতেছিল না যেটা শেষ করে আমি কোন প্লটটা ধরবো। তখন আমি হঠাৎ করে ভাবলাম যে আমি একটা কাজ করি, আমি যে সাম্প্রতিক সময় আমার নিজে এক ধরনের একটা বিশেষ মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, যে মানসিক অবস্থাটা কারোর সঙ্গে আমি শেয়ার করতে পারছি না, লেখার মধ্যে দিয়ে আমি মানসিক অবস্থাটা শেয়ার করার চেষ্টা করি। অ্যান্ড দেন আই হ্যাভ ডিসাইডেড টু টেক দিস প্লট অ্যাজ এ নোবেল। অ্যান্ড আমি কিন্তু আমার ওই যে বললাম, আমি আমার মনস্তাত্ত্বিক যে দশা বা স্টেট অফ মাইন্ডের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম, যেটা আমার মনে হচ্ছে আমি কাউকে বললে সে বুঝবে না, সে আমাকে টাচ করতে পারবে না। তখন আমার কাছে মনে হয়েছে যে তোর যখন ব্যথা হয় তুই কি করিস, চিৎকার করে কেঁদে সেই ব্যথাটা প্রকাশ করিস না। সো আমি আমার যে মনের ভিতরে যে একটা অনুভূতি প্রচন্ড রকমের আমাকে তাড়িত করছিল, যেটা আমি কাউকে বলতে পারছিলাম না, সেটা আমি চিৎকার করে লেখার মাধ্যমে প্রকাশ করে দিলাম। দারুণ। সাদ ভাই, জনপ্রিয় তো সবাই হতে চায়, যে লেখকরা জনপ্রিয় হতে চায় তাদের জন্য তোমার কোনো পরামর্শ আছে? যে লেখকরা জনপ্রিয় হতে চায় আর যে লেখকরা সিরিয়াস সাহিত্যিক হতে চায় বা যারা ধ্রুপদী হতে চায়, যারা ভাবেন ধ্রুপদী এবং কালজয়ী সাহিত্য এবং জনপ্রিয় সাহিত্য এক নয়, তাদের সকলের জন্য আমার কথা একটাই, কোনো কিছু চেয়ে তারপর হওয়া যায় না। এটা লেখালেখি বা সৃষ্টিশীল মাধ্যম হচ্ছে একটা স্পন্টেনিয়াস ব্যাপার। এটা যদি কেউ ভাবে যে আমি এই কালজয়ী একটা উপন্যাস লিখবো 20 বছর বসে, তাতেও সে কখনো এনশিওর করতে পারবে না সে কালজয়ী উপন্যাস লিখতে পারবে। এটা আসলে ডিপেন্ড করে ওই লোক কোন জায়গাটায় কি করতে সক্ষম এবং সেটা কতটা পাঠকের সঙ্গে কানেক্ট করছে আর সেটা কতটা সময়ের সঙ্গে কানেক্ট করছে। এটাকে আসলে কোনো প্ল্যান দিয়ে বা কোনো তত্ত্ব দিয়ে বা কোনো তথ্য দিয়ে কোনো সূত্র দিয়ে এটাকে করা যাবে না। সাদ ভাই, তোমার লেখালেখি জীবনের সবচেয়ে বড় সফলতা কি বলে তুমি মনে করো? পাঠকের ভালোবাসা। যদি টাইম মেশিন থাকতো, যদি তুমি অতীতে গিয়ে তোমার যে লেখক জীবন, এই জীবনের কোনো কিছু তুমি শুধরাইতে পারতা, কি শুধরাইতা? কিছু শুধরাইতাম না। এই যে এইবার তোমার যেই আলোচিত বই তুমি সন্ধ্যা হলো কানন্দা, ধরা যাক পাঠকরা এই বইটা পড়লো, এই বইটা থেকে একটা জিনিস তারা মনে রাখুক তুমি চাও, কি বলবো তুমি? তারা এই জিনিসটা মনে রাখবে যে আমাদের চারপাশে যে মানুষগুলো রয়েছে তারা তাদের প্রচণ্ড নিঃসঙ্গতা কিংবা একাকিত্বের সময় কারো কাছে তার সেই একাকিত্বটা বর্ণনা করার মতো একটা মানুষ সে খুঁজে পায় না। সুতরাং প্রত্যেকটা মানুষ সে নিজে যেমন নিজের নিঃসঙ্গতাকে অনুভব করে, সে যেন অন্যের নিঃসঙ্গতাকেও সে একইভাবে অনুভব করতে পারে। গ্রেট। সাদ ভাই, আমরা র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে এই আয়োজনটা শেষ করি। আমরা র্যাপিড ফায়ার রাউন্ডটা শুরু করি। তোমার জন্য প্রথম শব্দ জাহাঙ্গীরনগর। প্রাপ্তি ও আক্ষেপ। প্রেরণা। জীবন। প্রিয় রং। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কবিতা। অনুভূতি প্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম। লিখতে বসার ভীতি। স্ট্রেস। প্রিয় কবি। অনেকেই আছেন, তবে এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় রবীন্দ্রনাথ। সাদাত হোসেন। আমি একজন সংবেদনশীল মানুষ। পিতৃত্ব। দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট। যৌনতা। অবশ্যম্ভাবী উপভোগ্য। অন্দরমহল। অন্তর্মহল। স্মৃতিগন্ধা। অনুভূতি। তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে। অপেক্ষা। প্রিয় সাহিত্য চরিত্র। শশী। শশী। কাজল চোখের মেয়ে। যে চোখ কাজল পড়ে। অপছন্দ করি। পরচর্চা। চলচ্চিত্র যা প্রভাবিত করেছে। লাইফ ইজ বিউটিফুল। যা বলতে চাই জোরে। একটি অহিংস অসাম্প্রদায়িক প্রেমময় পৃথিবী। তবে অনেক ধন্যবাদ তোমাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমা কফির আমন্ত্রণে কথা বলছিলাম কথা সাহিত্যিক সাদাত হোসাইনের সাথে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখকের সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে।